কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ভূত খেলারে। মেহের দেখল সেখানে দাদিমা ফাতেমা বসে আছেন, পাশে আরেকটা মেয়ে, নাম নুরিয়া। চোখে কৌতূহল, ঠোঁটে হাসি। নুরিয়া তখন বলতে লাগলো, আরে ভাবি, এসে গেছেন? বসুন বসুন। আমি নুরিয়া। আপনাকে দেখে আমার অনেক কথা বলতে ইচ্ছে করছে। আপনি মানুষের জগতে থেকে এসেছেন। মানুষের জগৎ কেমন? আমি কখনো যাইনি। আমাদের রাজকুমার মানে এখন রাজা আপনাকে নিয়ে এসেছে। সারা রাজ্যই সরগোল পড়ে গেছে। মেহের থামলো। রাজা? নুরিয়া রাজার কথা বলল, মানে আবির রাজা। মেহের দাদিমার দিকে তাকালো। দাদিমা ফাতেমা মাথা নাড়লেন এবং মেহেরকে উদ্দেশ্য করে বললেন, বসো মা, অনেক কথা বলার আছে। তুমি ভয় পাচ্ছ, অবাক হচ্ছ, এইটাই স্বাভাবিক। তুমি এখন জিনের রাজ্যে আছো। এই রাজ্যের নাম নুরানি। আবির এই রাজ্যের রাজা। সে মানুষের জগতে গিয়েছিল কিছুদিন আগে। সেখানে তোমাকে দেখেছিল, তোমার কষ্ট দেখেছিল। তারপর থেকে সে তোমার খবর রাখতো। তোমাকে সে নিরাপদ করতে চেয়েছিল। মেহের চুপ করে বসে রইল, মাথায় সব ঘুরছে। জিনের রাজ্য, রাজা, সব কিছু একসাথে হজম করা কঠিন। সুবর্ণা পাশে বসে চুপ করে দেখছে। নুরিয়া কিছু বলতে যাচ্ছিল, দাদিমা চোখ দিয়ে থামিয়ে দিলেন। মেহের দাদিমার উদ্দেশ্যে বলতে লাগলো, দাদিমা, আমি কি কখনো ফিরে যেতে পারবো? মানে আমার বাবার কাছে? দুনিয়ায় আছে, এখানে কতদিন থাকবো? আবির কি সত্যিই জিন? জিনরা কি এরকম হয়? আমি তো ভয়ের গল্প শুনেছিলাম জিন নিয়ে, কিন্তু এখানে সব এত সুন্দর কেন? দাদিমা ফাতেমা মৃদু হাসলেন। জিনরা ভয়ের না মা, জিনরা মানুষের মতোই, ভালো আছে খারাপ আছে। এই রাজ্যে যারা আছে তারা সবাই ভালো। আর তোমার ফিরে যাওয়ার ব্যাপারটা আবির বলবে, সে নিজেই সব বোঝাবে তোমাকে। আপাতত একটু জানো যে তুমি এখানে রানী, কেউ তোমাকে কষ্ট দেবে না। রানীর শব্দটা মেহেরের কানে বাজলো। সে যে মেয়ে সারা জীবন ঘরের মেঝে ঝাড়ু দিয়েছে, সে রানী? মেহেরের চোখে জল এলো। সে দ্রুত মুছে ফেললো, নাস্তা শেষ করলো চুপ করে। তারপর সুবর্ণা তাকে বাগানে নিয়ে গেল ঘুরতে। বাগানে ঢুকে মেহের থমকে গেল। এত বড় বাগান সে কখনো দেখেনি। রঙিন ফুলের শাড়ি, মাঝখান দিয়ে পাথরের পথ, পথের দুই পাশে ছোট ছোট আলোর গোলক ভাসছে বাতাসে। একটা ফোয়ারা আছে, তার পানি সোনালি রঙের। মেয়ের হাত বাড়িয়ে সেই পানি ছুঁয়ে দেখলো উষ্ণ। সুবর্ণা মেহেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই বাগানটা রাজা আবির নিজে তৈরি করেছেন। বলেন একদিন এই বাগানে কেউ আসবে যে এই সৌন্দর্য দেখার যোগ্য। আপু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক কষ্ট পেয়েছেন জীবনে, কিন্তু এখন আর কষ্ট নেই। এখানে আপনি ভালো থাকবেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। মেহের সুবর্ণার দিকে তাকালো। এই মেয়ের কথায় সত্যিকারের আন্তরিকতা আছে। মেহের একটু হাসলো। এই হাসি অনেক দিন পরের হাসি, ভেতর থেকে আসা হাসি। তারা বাগানে হাঁটছিল, হঠাৎ সামনে থেকে হাসির শব্দ এলো। মেহের তাকালো। একটা লম্বা ছেলে আসছে, হাতে একটা তরবারি, কিন্তু মুখে হাসি। এটা জিলান, আবিরের সেনাপ্রধান। জিলান তখন মেহেরকে বলতে লাগলো, আরে ভাবি, সালাম। আমি জিলান, রাজার ডান হাত বলতে পারেন। মানে রাজা নিজেই বলেছেন আমি তার ডান হাত, তবে কখনো কখনো বাম হাতের কাজও করতে হয়। এই রাজ্যে আপনাকে স্বাগতম। আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি সব ঠিক করে দেব। তবে রান্নার বিষয়ে বলবেন না, রান্না আমার দ্বারা হয় না। মেহের অবাক হয়ে তাকিয়ে রইল।
এই মানুষটা সেনাপ্রধান, এত হাসি খুশি। সুবর্ণা হেসে ফেলল। মেহেরের মুখেও একটু হাসি এলো। জিলান মাথা চুলকাতে চুলকাতে মেহেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি হাসলেন? বাহ, রাজা বলেছিলেন আপনি অনেকদিন হাসেননি, আজকে হাসলেন, এটা ভালো লক্ষণ। আচ্ছা, রাজা আপনাকে ডেকেছেন, দরবার ঘরে যেতে হবে। মেহেরের হাসি মিলিয়ে গেল। দরবার ঘর মানে আবিরের সামনে যেতে হবে? গতরাতে তাকে দেখে বুকের ভেতর যে কম্পনটা হয়েছিল সেটা এখনো মনে আছে। মেহের নিজেকে সামলালো। সুবর্ণার সাথে দরবার ঘরের দিকে হাঁটলো। দরবার ঘরে ঢুকতেই মেহের থমকালো। বিশাল ঘর, দুই পাশে সারি সারি লোক দাঁড়িয়ে, সবাই নীরব। সামনে উঁচু আসনে বসে আছেন আবির, গায়ে রাজকীয় পোশাক, মাথায় হালকা মুকুট, মুখে গাম্ভীর্য। কিন্তু মেহেরকে দেখে তার চোখে একটু নরম ভাব এলো। মেহের এগিয়ে গেল। দরবারের লোকজন মেহেরকে দেখছে, কেউ কেউ ফিসফিস করছে। দরবারের একপাশে দাঁড়িয়ে রাজমন্ত্রী ইয়াসিন, তার চোখে একটা হিসেবি দৃষ্টি। সে মেহেরকে দেখে ভ্রু কুঁচকাল। পাশে উজির হাসান, বয়স্ক মানুষ, মুখে চিন্তার রেখা। উজির হাসান তখন বলতে লাগলো, মন্ত্রী সাহেব, রাজা মানুষের জগৎ থেকে একটি মেয়েকে এনেছেন। এই রাজ্যের ইতিহাসে এটা কখনো হয়নি, আমাদের ভাবতে হবে। ইয়াসিন চুপ করে রইল, কিন্তু তার চোখের হিসেব থামল না। মেহের এসব জানে না। সে সামনে এগিয়ে আবিরের সামনে দাঁড়ালো। আবির উঠে দাঁড়ালো। দুজনের চোখাচোখি হলো। আবির মেহেরকে তখন বলতে লাগলো, মেহের, তুমি কেমন আছো? ঘুম হয়েছে? কিছু খেয়েছো? মেহের একটু অবাক হলো। এত বড় রাজা, এত লোকের সামনে সে শুধু জিজ্ঞেস করছে ঘুম হয়েছে কিনা। মেহের মাথা নাড়ল। আমি ঠিক আছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আপনি কি এখন সব বলবেন? গতকাল বললেন, কাল বলবেন। আবির দরবারের লোকজনের দিকে তাকালো, সবাইকে বিদায় করলো ইশারায়। একে একে সবাই বের হয়ে গেল। জিলান বের হতে হতে মেহেরকে দেখে বুড়ো আঙুল দেখালো, মানে সাহস করেছো, ভালো। মেহের চোখ সরিয়ে নিল। ঘরে এখন শুধু মেহের আর আবির। বসো, আমি সব বলবো। অনেক দিন আগের কথা, আমি মানুষের জগতে গিয়েছিলাম আমার কিছু বন্ধুদের নিয়ে। সেখানে একটা পাহাড়ের গলিতে দেখলাম একটা মেয়ে মাথা নিচু করে হাঁটছে। কিছু ছেলে থাকে থামিয়ে কথা বলছে। মেয়েটা কিচ্ছু বলছে না, সহ্য করছে। কিন্তু তার চোখে এত কষ্ট ছিল যে আমি থামলাম। তারপর থেকে তোমাকে দেখতাম, তোমার সংসারে কি হচ্ছে জানতাম। যেদিন সেই নেশাখোর ছেলের সাথে বিয়ে ঠিক হলো তোমার, সেদিন আমি বাধা দিলাম। মেহের শুনছে, চোখ বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সেই অদৃশ্য বাধা আমি দিয়েছিলাম। তারপর নিজেই বৃদ্ধের রূপ নিয়ে সেখানে গেলাম, কারণ সত্যিকারের রূপে গেলে তোমার মা টাকা দিত না, অন্য কিছু চাইতো। তাই বৃদ্ধ হয়ে গেলাম আর তোমাকে এখানে। মেহের তখন আবিরের দিকে তাকিয়ে আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, কেন? কেন আমাকেই? পৃথিবীতে এত মেয়ে কষ্ট পায়, তাদের কাউকে না নিয়ে আমাকে কেন? আবির একটু থামলো, তারপর সরাসরি মেহেরের চোখে তাকালো। তারপর মেহেরকে বলতে লাগলো, কারণ তোমাকে দেখার পর থেকে আমি আর স্বাভাবিক ছিলাম না। তোমার কষ্ট আমাকে কষ্ট দিত, তোমার চোখের জল আমাকে অস্থির করে ফেলতো। এটা কি তুমি যা খুশি নাম দাও। মেহের চুপ হয়ে গেল। বুকের ভেতর কি যেন হলো। সে চোখ নামিয়ে নিল, কথা খুঁজে পাচ্ছে না। আবির উঠে জানলার কাছে গেল। তারপর আবির আবার বলতে লাগলো, তুমি এখানে থাকবে, তোমার কোনো কষ্ট হবে না। তুমি চাইলে পড়াশোনাও করতে পারো, বাগানে যেতে পারবে। সুবর্ণা নুরিয়ারা তোমার বন্ধু। শুধু একটা কথা মনে রাখবে, রাজ্যের বাইরে একা যাবে না। মেহের আবিরের দিকে তাকালো। এই মানুষটা অদ্ভুত, ক্ষমতা আছে, রাজ্য আছে, তবু কথা বলে সাধারণভাবে। মেহের উঠে দাঁড়ালো, বের হতে গেল। দরজার কাছে গিয়ে থামলো। মেহের এবার আবিরকে বলতে লাগলো, আপনাকে ধন্যবাদ, সেই নেশাখরের হাত থেকে বাঁচিয়েছেন। কিন্তু একটা কথা, আমি এখনো বুঝতে পারছি না
এখানে কেন এলাম শুধু এইটুকু বলতে পারি অনেক দিন পর একটু নিরাপদ লাগছে। মেহের বের হয়ে গেল। আবির জানলার বাইরে তাকিয়ে রইল। তার মুখে একটা হাসি এলো, ছোট্ট একটা হাসি। দরবারের এক কোণে লুকিয়ে তখন সব শুনছিল একজন। সে এখন বের হয়ে গেল নিঃশব্দে। সেই মানুষটার নাম আরিফ, আবিরের সৎ ভাই। তার চোখে ঠান্ডা একটা আলো। আরিফ নিজের মনে মনে বলতে লাগলো, মেহের তাহলে রাজার প্রেমে পড়েছে। এই মেয়েটাই হবে আমার সবচেয়ে বড় অস্ত্র। আরিফ হাসলো। সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, শুধু আছে একটা ঠান্ডা ষড়যন্ত্রের শুরু। দিন যাচ্ছে নুরানি রাজ্যে। আস্তে আস্তে মেহের এই রাজ্যের সাথে পরিচিত হচ্ছে। প্রতিটা দিন নতুন কিছু দেখছে, নতুন কিছু শিখছে। সুবর্ণা আর নুরিয়া তার ছায়ার মতো থাকে, বাগানে ঘোরে, গল্প করে, হাসে। মেহের আস্তে আস্তে হাসতে শিখছে আবার। সেই পুরনো কষ্টের ভার একটু একটু করে কমছে। কিন্তু রাতে একা ঘরে শুলে আবার সব মনে পড়ে। বাবার নির্লিপ্ত মুখ, রুবিনার গালি, সিমরানের বিদ্রূপ। এই স্মৃতিগুলো এত সহজে যায় না। আজকে সকালে সুবর্ণা এসেছে হাতে একটা ঝুড়ি নিয়ে, ভেতরে ফুল। আপু উঠুন, আজকে আমরা বাগানের শেষ মাথায় যাব। ওখানে একটা জায়গা আছে, নীল ফুলের বন। ওই রাজ্যের সবচেয়ে সুন্দর জায়গা ওটা। আবির রাজা বাহিরে গেছেন রাজ্যের কাজে, সারাদিন ফিরবেন না। তাই আজকে আমরা ঘুরবো মনের আনন্দে। নুরিয়াও আসবে, ওকে ডেকে আসছি। মেহের উঠে বসলো, জানালা দিয়ে বাইরে তাকালো। আকাশটা আজকে বিশেষ সুন্দর, সোনালি আর নীলের মিশেলে। সে তৈরি হলো। একটু পরে নুরিয়া এলো ছুটতে ছুটতে, হাতে একটা ছোট ঝুড়ি, ভেতরে খাবার। আপু চলুন চলুন, আমি খাবার এনেছি, বাগানে বসে খাবো। জিলান ভাই বলেছে আজকে পাহাড় একটু কম, কারণ রাজা নেই, তাই মজা করার সুযোগ আছে আজকে। আচ্ছা আপু, আপনি কি কখনো গান গান? আমাদের রাজ্যে একটি নদী আছে, সেখানে গেলে মনে হয় গলা ছেড়ে গাইতে। তিনজন মিলে বের হলো, বাগানের পথ দিয়ে হাঁটছে। মেহের চারদিকে তাকাচ্ছে। এই রাজ্যের প্রতিটা কোণে সৌন্দর্য লুকিয়ে আছে। একটু পরে তারা পৌঁছলো নীলফুলের বনে। মেহের ঢুকতেই থামলো। চারদিকে শুধু নীলফুল, বাতাসে দুলছে, সূর্যের আলোয় ঝিকমিক করছে। একটা অদ্ভুত সুগন্ধ চারদিকে। এত সুন্দর কেন এখানে সব? মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখছি। এই ফুলগুলো কি সত্যিই নীল? পৃথিবীতে এরকম ফুল দেখিনি কখনো। আম্মু, তুমি দেখতে পেলে না এটা? তুমি বরাবর ফুল ভালোবাসতে। মেহেরের চোখ ভিজে এলো। সুবর্ণা তার হাত ধরলো। নুরিয়া একটা নীল ফুল তুলে মেহেরের চুলে গুজে দিল। আপু এখন কাঁদবেন না, দেখুন কত সুন্দর লাগছে আপনাকে। ওই ফুল কিন্তু সবার চুলে মানায় না, শুধু যার মন পরিষ্কার তার চুলেই ফোটে। মেহের হাসলো। তিনজন ঘাসে বসলো, খাবার খেলো, গল্প করলো। মেহের অনেক দিন পর এভাবে বসে সময় কাটালো। কোনো কাজ নেই, কোনো ভয় নেই, কোনো গালি নেই, শুধু আছে বন্ধুত্বের উষ্ণতা। বিকেল হলো, তারা ফিরে আসছিল। তখনই দূর থেকে ঘোড়ার খুরের শব্দ এলো। মেহের তাকালো, একটা ঘোড়া আসছে, তাতে আবির। আবির ঘোড়া থামালো, নিচে নামলো। চোখ গেল মেহেরের চুলের নীল ফুলে। একটু থামলো, তারপর স্বাভাবিক হলো। তোমরা বনে গিয়েছিলে? আবিরের কথা শুনে সুবর্ণ তখন আবিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জি রাজা, আপুকে নিয়ে আমরা নীল বনে ঘুরতে গিয়েছিলাম। আপু অনেক খুশি হয়েছিল। আবির মেহেরের দিকে তাকালো। মেহের চোখ সরিয়ে নিল। ঘোড়া নিয়ে আবির সামনে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে একবার পেছনে তাকালো। মেহের সেটা দেখলো না, কিন্তু সুবর্ণা দেখলো। সে চুপ করে হাসলো। রাতে খাওয়ার পরে মেহের ঘরে বসেছিল, দরজায় টোকা পড়ল। মেহের দেখতে পেল সামনে দাদিমা ফাতিমা দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট বাক্স।
তখন দাদিমা মেহেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মা, ঘুমাওনি? আবির বলেছে তোমাকে এটা দিতে। এটা এই রাজ্যের একটা বিশেষ জিনিস। তুমি যদি কখনো বিপদে পড়ো বা আবিরকে দরকার হয়, এটা ধরে মনে মনে ডাকবে। সে যেখানেই থাকুক চলে আসবে। এই রাজ্যে তুমি একা না মা, কিন্তু আবির চায় তুমি যেন সব সময় নিরাপদ থাকো। দাদিমা বাক্সটা দিলেন। মেহের খুলল। ভেতরে একটা আংটি, সোনালি রঙের, তাতে একটা নীল পাথর। পাথরটা জ্বলছে মৃদু আলোয়। মেহের আংটিটা হাতে নিল, হালকা উষ্ণ। মেহের দাদিমাকে উদ্দেশ্য করে বলল, দাদিমা, আবির কি আমার জন্য চিন্তা করেন? দাদিমা কিছুটা মুচকি হেসে মেহেরকে বলল, সেটা তাকেই জিজ্ঞেস করো মা। তবে এইটুকু বলি, এই আংটি সে নিজে বানিয়েছে অনেক দিন ধরে। দাদিমা চলে গেলেন। মেহের আংটিটা আঙুলে পড়ল। আয়নায় দেখলো কেমন যেন মানিয়ে গেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মনে পড়ল আবিরের কথা, সেই গভীর চোখ, সেই শান্ত কণ্ঠ। মেহের নিজেকে থামালো, নিজের মনে মনে বলতে লাগলো, না, এভাবে ভাবা ঠিক না। আমি এখানে কিভাবে এলাম, কেন এলাম, এখনো পুরোটা বুঝিনি। আগে সব বুঝতে হবে। মন এত তাড়াতাড়ি দেওয়া ঠিক না। মেহের বিছানায় শুলো, আংটিটা খুলল না, হাতের কাছে রাখলো। চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম এলো না। আবিরের মুখটা বারবার আসছে। মেহের বালিশে মুখ গুজলো। পরদিন সকালে দরবারে আবির বসে আছে, পাশে তাহির, তার বিশ্বস্ত বন্ধু। তাহির একটা খবর নিয়ে এসেছে, মুখে চিন্তার ভাঁজ। তখন তাহির আবিরকে উদ্দেশ্য করে বলল, রাজা, আরিফ গতকাল রাতে রাজ্যের সীমানায় গিয়েছিল একা। কিছু একটা করেছে সীমানার কাছে। আমার লোক দেখেছে, কিন্তু কি করেছে বুঝতে পারেনি। আবির সোজা হয়ে বসলো, চোখে সতর্কতা এলো। আরিফকে চোখে চোখে রাখো। সে যা করুক সব খবর আমাকে দেবে। আর মেহেরের নিরাপত্তা দ্বিগুণ করো। সে যখন বাইরে যাবে সবসময় সুবর্ণা বা নুরিয়া তার সাথে থাকবে। তাহির আবিরের কথা শেষ হতে তাহির আবিরকে বলল, রাজা, আরিফ মনে হয় মেহেরকে নিশানা করতে পারে। আবির কিছুটা রাগান্বিত কণ্ঠে তাহিরকে বলতে লাগলো, তাহির, আরিফ সব জিনিসে নিশানা করে, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি সতর্ক থাকো। তাহির মাথা নত করে বের হয়ে গেল। আবির চেয়ারে হেলান দিল, চোখ বন্ধ করলো একটু। মনে পড়ল মেহেরের সেই ক্লান্ত মুখ, সেই অবাক চোখ, সেই ছোট্ট হাসি। সে উঠল, জানালার কাছে গেল, আর মনে মনে বলতে লাগলো, আরিফ, তুই যা ভাবছিস তা আমি হতে দিব না। এই মেয়েকে আমি কষ্ট পেতে দিব না, কখনো না। এইদিকে রাজ্যের একটা অন্ধকার কোণে আরিফ বসে আছে, সামনে কালোজিন মুরাদ, দুজনের মাঝখানে একটা মানচিত্র। আরিফ তখন মুরাদকে উদ্দেশ্য করে বলল, মুরাদ, মেহেরকে ধরতে হবে, সরাসরি না, আস্তে আস্তে। আগে তার বিশ্বাস অর্জন করতে হবে, তারপর তাকে ব্যবহার করে আবিরকে দুর্বল করব, রাজ্য নেব, আর সেই মেয়েটাকেও। আরিফের কথার উত্তরে মুরাদ বলতে লাগলো, কিন্তু রাজা আবির অনেক সতর্ক, তার লোক সব জায়গায় পাহারায়। মুরাদের কথা শেষ হতে আরিফ মুরাদকে বলতে লাগলো, সব জায়গায় না, একটা জায়গায় নেই মেহেরের মন, সেখানে আমার লোক এখনো পৌঁছায়নি, কিন্তু পৌঁছাবে। আরিফ হাসলো, সেই হাসিতে বিষ আছে। অনেকটা পথ বাকি এখনো, কিন্তু ষড়যন্ত্রের বীজ বোনা হয়ে গেছে। সেই রাতে মেহের ঘরে বসে আংটিটা দেখছিল, নীল পাথরটা মিটমিট করছে। মেহের মনে মনে ভাবলো একবার ডাকবে কিনা, তারপর ভাবলো না, কারণ নেই। কিন্তু হাত থেকে আংটি খুলল না, শুধু বলল মনে মনে, আম্মু, এই মানুষটা না অদ্ভুত। রাজা হয়েও অহংকার নেই। আমাকে দেখেছিল গলিতে, মনে রেখেছিল, আমার জন্য আংটি বানিয়েছে। এটা কি স্বপ্নের মতো না? কিন্তু আম্মু, আমি ভয় পাচ্ছি। এত সুন্দর জিনিস আমার জীবনে বেশিক্ষণ যে থাকে না। মেহের চোখ বন্ধ করলো।
বাইরে রাজ্যের আকাশে তারা জ্বলছে, সেই তারার আলোয় নুরানি রাজ্য ঘুমাচ্ছে। কিন্তু একটা ঘরে আরিফ জেগে আছে একটা মানচিত্রের সামনে, আর একটা ঘরে আবির জেগে আছে জানালার পাশে দাঁড়িয়ে। দুজনেই ভাবছে মেহেরের কথা। একজন ভাবছে রক্ষার কথা, একজন ভাবছে ব্যবহারের কথা। কয়েকটা দিন কেটে গেছে। নুরানি রাজ্যে মেহেরের দিনগুলো একটু একটু করে রঙিন হচ্ছে। সকালে সুবর্ণার সাথে বাগান, দুপুরে নুরিয়ার সাথে গল্প, বিকেলে দাদিমার কাছে বসে এই রাজ্যের কথা শোনা। আবিরের সাথে দেখা হয় কখনো কখনো দরবারে, বাগানে, খাবার ঘরে। কথা হয় কম, কিন্তু চোখের ভাষায় অনেক কিছু বলা হয়ে যায়। মেহে সেটা বুঝতে পারে, কিন্তু স্বীকার করে না নিজের কাছেও। আজকের সকালটা একটু আলাদা। আবির রাজ্যের কাজে 3 দিনের জন্য বাইরে যাবে। দরবারে বিদায়ের আয়োজন। দরবারে সবাই জড়ো হয়েছে। জিলান তার তরবারি পরীক্ষা করছে, তাহির মানচিত্র দেখছে, দাদিমা ফাতেমা পাশে দাঁড়িয়ে, মেহের একটু দূরে সুবর্ণার সাথে দাঁড়িয়ে আছে। আবির বের হয়ে এলো, সবার সাথে কথা বলল, নির্দেশ দিল। তারপর মেহেরের কাছে এলো আর বলল, মেহের, আমি 3 দিন পর ফিরবো মহলে। কোনো সমস্যা হলে দাদিমাকে বলবে, আর একা একা বাইরে যাবে না, এটা মনে আছে তো? মেহের মাথা নাড়ল। আবির একটু থামলো, যেন আরও কিছু বলতে চায়, কিন্তু বলল না। ঘুরে হাঁটতে লাগলো। মেহের তার যাওয়া দেখলো। বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হলো, শূন্যতার মতো। সে নিজেই অবাক হলো। মেহের মনে মনে বলল, এই অনুভূতি কি যে চলে গেল, তাতে আমার কি? আমরা কি এমন কেউ যে একজন গেলে অন্যজনের এরকম লাগবে? না, এটা ঠিক না। মেহের মনকে ধমক দিল। সুবর্ণা পাশে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। মেহের তাকালো সুবর্ণার দিকে। মেহেরকে তাকাতে দেখে সুবর্ণা বলল, আপু, কিছু বলবো? মেহের সুবর্ণাকে বলল। না। সুবর্ণা আর কিছু বলল না, শুধু হাসলো। মেহের ঘরে চলে গেল। দুপুরে মেহের ঘরে বসেছিল। নুরিয়া এলো হাতে একটা বই নিয়ে, এই রাজ্যের ইতিহাসের বই। নুরিয়া বইটি দেখিয়ে মেহেরকে বলল, আপু পড়বেন? এই বইতে নুরানি রাজ্যের সব কথা আছে। আবির রাজার বাবার কথা, এই রাজ্য কিভাবে তৈরি হলো সব। তবে একটা অধ্যায় পড়বেন না, সেটা আরিফের কথা। সেই অধ্যায়টা পড়লে মন খারাপ হবে। নুরিয়ার শেষ কথায় মেহের নুরিয়াকে বলে উঠল, নুরিয়া, এই আরিফকে? মানে আমি দরবারের একবার দেখেছি তাকে, কিন্তু সে কি আবিরের ভাই? মেহেরের কথায় নুরিয়া তখন বলল, আপু, আরিফ আবিরের সৎ ভাই। আবির রাজার বাবা দ্বিতীয় বিবাহ করেছিলেন, সেই বিবাহে আরিফ হয়েছে। আরিফের মা খারাপ মানুষ ছিলেন, ডাইনি বংশের। আরিফও তার মায়ের মতো হয়েছে। সে এই রাজ্য চায়, সিংহাসন চায়, আবির রাজাকে সরাতে চায়। মেহের শুনল। এই কথাগুলো তাকে চিন্তিত করলো। আবির বাইরে গেছে, আর আরিফ এই রাজ্যে আছে। মেহের বইটা নিল। বিকেলে মেহের বাগানে গেল একা। সুবর্ণা বলেছিল সাথে যাবে, কিন্তু একটু কাজ আছে। মেহের বলল কাছেই থাকবো। বাগানের একটা বেঞ্চে বসে বই পড়ছিল। বাতাস আসছে, ফুলের সুগন্ধ আসছে। মেহের একটু শান্তিতে আছে। হঠাৎ একটা পায়ের শব্দ এলো। মেহের তাকালো, আরিফ আসছে। সাদা পোশাক, মুখে মিষ্টি হাসি। মেহের উঠে দাঁড়ালো। আরিফ মেহেরকে তখন বলল, ভাবি, একা বসে আছেন? ভালো লাগছে না নিশ্চয়ই। আবির ভাই চলে গেছেন, এই বিশাল রাজ্য, আপনি একা, একজন মানুষের মেয়ে, কষ্ট হয় স্বাভাবিক। আমি আরিফ, আবির ভাইয়ের ছোট ভাই। আপনার সাথে আলাপ হওয়া হয়নি ঠিক মতো, আশা করি আমরা বন্ধু হতে পারবো। মেহের আরিফের দিকে তাকালো। লোকটা দেখতে ভালো, কথাও মিষ্টি, কিন্তু মেহেরের ভেতরে একটা অস্বস্তি হচ্ছে। ঠিক কী কারণে বুঝতে পারছে না। মেহের আরিফের কথার উত্তরে বলল, আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো, কিন্তু আমি এখন ভেতরে যাব। মেহের সরে যেতে চাইলো। আরিফ এগিয়ে এলো একটু।
এবং মেহেরকে বলল, আরে ভাবি, একটু বসুন। আবির ভাই কি আপনাকে এই রাজ্যের সব কথা বলেছেন? আমার মনে হয় অনেক কিছু বলেননি। আপনার জানার অধিকার আছে, আপনি এই রাজ্যের রানী, সব জেনে রাখা ভালো। মেহের তখন আরিফকে বলল। কি বলতে চাইছেন আপনি? আরিফ বলল, আবির ভাই আপনাকে ভালোবাসেন, সেটাও সত্যি, কিন্তু তিনি অনেক কিছু লুকিয়েছেন। এই রাজ্য একটা পুরনো নিয়ম আছে, মানুষের জগৎ থেকে আনা কেউ এই রাজ্যে ছেড়ে কখনো যেতে পারে না। মানে আপনি আটকা পড়েছেন ভাবি, এটা আবির ভাই বলেননি? মেহের থমকালো, বুকে একটা ধাক্কা লাগলো। আটকা? সে কি সত্যি এই রাজ্যে বন্দি? আরিফের কথায় কতটা সত্য আছে মেহের বুঝতে পারছে না, কিন্তু সন্দেহের একটা কাঁটা ঢুকে গেছে মনে। মেহের আরিফকে বলে, এটা কি সত্যি? আরিফ বলল, আমি কি মিথ্যা কথা বলার মানুষ ভাবি? আমি শুধু চাই আপনি সত্যটা জানুন। আবির ভাই ভালো মানুষ, কিন্তু রাজারা সব কথা বলেন না। আপনি যদি কখনো বাইরে যেতে চান, আমি সাহায্য করতে পারবো। মেহের কিছু বলল না, দ্রুত হেঁটে ভেতরে চলে গেল। আরিফ পেছনে দাঁড়িয়ে হাসলো। বীজটা বোনা হয়েছে। মেহের ঘরে এসে বসলো, মাথায় আরিফের কথা ঘুরছে। সত্যি কি সে এই রাজ্যে বন্দি? আবির কি লুকিয়েছেন? মেহের উঠল, আংটিটা দেখলো, তারপর সুবর্ণাকে ডাকলো। সুবর্ণা এসে মেহেরকে বলল। কি হয়েছে আপু, মুখ এরকম কেন? সুবর্ণা আসার পর মেহের সুবর্ণাকে বলতে লাগলো, সুবর্ণা, একটা কথা সত্যি করে বলবে আমায়, যে মানুষের জগৎ থেকে আনা কেউ কি এই রাজ্য ছেড়ে যেতে পারে না? এরকম কোনো নিয়ম আছে? সুবর্ণা চুপ হয়ে গেল, তারপর বলল। আপু, কে বলেছে এই কথা? মেহের আবার বলল, বলো আগে, সত্যি কি না? এরকম কোনো নিয়ম নেই আপু, এই রাজ্যের কেউ বন্দি না, আপনি চাইলে যেতে পারবেন। কে বলেছে এই কথা? সুবর্ণার কথার উত্তরে মেহের বলে। আরিফ, সুবর্ণার মুখ বদলে গেল, চোখে উদ্বেগ এলো। মেহেরকে বলতে লাগলো, আপু, আরিফ মিথ্যা কথা বলেছে, সে ভালো মানুষ না, তার কাছ থেকে দূরে থাকবেন, আর এই কথা দাদিমাকে বলতে হবে। সুবর্ণা দ্রুত দাদিমার কাছে গেল। দাদিমা ফাতেমা খবর শুনে চিন্তিত হলেন এবং বললেন, আরিফ মেহেরের কাছে গেছে, মানে সে তার পরিকল্পনা শুরু করেছে। আবিরকে খবর দিতে হবে এখনই। তাহির দ্রুত বের হলো আবিরকে খবর দিতে। মেহের ঘরে একা বসে আছে, আংটিটা হাতে ঘোরাচ্ছে, মনে প্রশ্ন ঘুরছে। আরিফ মিথ্যা বলেছে সুবর্ণা বলল, কিন্তু তাহলে আরিফ কেন এই কথা বলল? তার উদ্দেশ্য কি? পরদিন ভোরে হঠাৎ ঘোড়ার শব্দ। মেহের জানলা দিয়ে দেখলো আবির ফিরে এসেছে। 3 দিন না গিয়ে একদিনে ফিরে এসেছে। সে দ্রুত নামলো ঘোড়া থেকে, সরাসরি মেহেরের ঘরের দিকে হাঁটলো, দরজায় টোকা দিল। মেহের বলল, আসুন। আবির ভেতরে ঢুকলো। মেহের উঠে দাঁড়ালো, আবিরের চোখে উদ্বেগ স্পষ্ট। আবির মেহেরকে বলল। মেহের, তুমি ঠিক আছো? মেহের আবিরকে বলল, হ্যাঁ ঠিক আছি, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার। আবির একটু ভ্রু কুঁচকে মেহেরকে বলল। বলো। মেহের আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, আরিফ বলেছে মানুষের জগৎ থেকে আনা কেউ এই রাজ্য ছেড়ে যেতে পারে না, এটা কি সত্যি? আপনি কি আমাকে এই কথা লুকিয়েছেন? আবির মেহেরের চোখের দিকে সরাসরি তাকালো এবং মেহেরকে বলল, না, এরকম কোনো নিয়ম নেই, তুমি চাইলে যেতে পারবে যে কোনো দিন। আমি তোমাকে কিচ্ছু লুকাইনি মেহের। মেহের আবিরের চোখে তাকালো, সেই চোখে মিথ্যার ছায়া নেই। মেহের একটা দীর্ঘশ্বাস ফেলল আর আবিরকে বলল। তাহলে আরিফ মিথ্যে বলেছে কেন? আবির মেহেরকে তার পাশে বসিয়ে বলতে লাগলো, মেহের, কারণ সে তোমাকে আমার বিরুদ্ধে করতে চায়। সে জানে তুমি আমার দুর্বলতা। কথাটা বলে আবির থামলো, যেন নিজেই বুঝলো কি বলে ফেলেছে। মেহের অবাক হয়ে তাকালো, আবির চোখ সরিয়ে নিল। আবির আবার বলল, মানে তোমার নিরাপত্তা আমার দায়িত্ব, সেই কারণে। মেহের কিছু বলল না, কিন্তু বুকের ভেতর কি যেন হলো।
আবির উঠে যেতে লাগলো। মেহের আবিরকে বলে উঠল। আবির, আবির থামলো, পেছন ফিরল। মেহের আবার বলল। আপনি একদিনেই ফিরে এলেন, 3 দিনের কাজ ছিল না আপনার? মেহেরের কথায় আবির তখন বলল। ছিল, কিন্তু তোমার কথা শুনে থাকতে পারিনি। আবির বের হয়ে গেল। মেহের দরজার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাসলো। সেই হাসি সে নিজেও বুঝতে পারছে না কোথা থেকে এলো, শুধু জানে এই হাসিটা অনেক গভীর কোনো জায়গা থেকে উঠে আসছে। সেই রাতে আরিফের ঘরে কালোজিন মুরাদ এসেছে। সে আরিফকে বলতে লাগলো। আরিফ, মেয়েটা সন্দেহ করে ফেলেছে আর আবির ফিরে এসেছে। মুরাদের কথায় আরিফ তখন বলতে লাগলো। আমি জানি, কিন্তু বিষটা বোনা হয়েছে সন্দেহর বীজ। একবার ঢুকলে সহজে যায় না, আর সরাসরি কাজ করার সময় এসেছে। কাল মেহের বাগানে যাবে, তখন আঘাত করবি। আরিফের কথায় মুরাদ বলল। মেরে ফেলবো? আরিফ বলল। না বোকা, মেরে ফেললে আবির পাগল হয়ে যাবে। তাকে অপহরণ করতে হবে।